Welcome to in a new session of Vidya Bhavan Institute for Competitive Exam. Today in this session we are going to see the current affairs or the Hindu newspaper of date 24th February of 2025, right? Okay. আমরা আজকে এই ভিডিওর মধ্যে দিয়ে 24শে ফেব্রুয়ারি 2025 হিন্দু নিউজপেপারের বিভিন্ন আর্টিকেলসগুলি যেগুলি আমাদের এক্সামের প্রয়োজনীয় বা এক্সাম রিলেটেড সেই আর্টিকেলসগুলো আমরা ডিটেলস ম্যানারে ডিসকাশন করব। এই নিউজপেপার ডিসকাশন তোমরা যারা ডব্লিউবিসিএস বা ইউপিএসসি সিভিল সার্ভিস পরীক্ষায় বসতে চাও বা সেই পরীক্ষার উদ্দেশ্যে তোমরা প্রিপারেশন নিচ্ছ তাদের মেন্স আনসার রাইটিং এবং তার সাথে সাথে প্রিলিমস ও ইন্টারভিউতে একটা ভূমিকা রাখবে বা তোমাদের প্রিলিমস কাম মেন্স কাম ইন্টারভিউতে তোমাদের হেল্প করবে। তো ইতিমধ্যে তোমরা অনেকেই বিদ্যা ভবন ইনস্টিটিউট ফর কম্পিটিটিভ এক্সাম ইউটিউব চ্যানেলের বিভিন্ন ভিডিওজের মধ্যে দিয়ে এই চ্যানেলের সাথে পরিচিত হয়েছো। যারা এখনো পর্যন্ত এই চ্যানেলের সাথে পরিচিত হওনি এর আগে, অর্থাৎ যারা প্রথমবার আজকে এই চ্যানেলে ভিডিওটি দেখছো, তাদের উদ্দেশ্যে আমি প্রথমত তোমাদের কাছে রিকোয়েস্ট করব তোমরা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখো। এই ভিডিও থেকে যদি তোমরা সিভিল সার্ভিস অ্যাসপিরিয়েন্টস হয়ে থাকো বা যদি তোমরা কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশন নিয়ে থাকো, সেক্ষেত্রেও তোমাদের নিউজ পেপার ডিসকাশনের থেকে যে নলেজটা তোমরা পাবে সেটা তোমাদের এক্সাম প্রিপারেশনে হেল্প করবে। সুতরাং তোমরা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখো। এর পাশাপাশি তোমাদের কাছে আমার রিকোয়েস্ট, তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও। তোমরা এই চ্যানেলে নিয়মিতভাবে কম্পিটিটিভ এক্সাম রিলেটেড বিভিন্ন ভিডিওস কন্টেন্ট পাবে, যেমন ডেইলি নিউজপেপার অ্যানালিসিস, ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স, এনসিআরটি সিরিজ, সাবজেক্ট অ্যান্ড টপিক ওয়াইজ ডিসকাশন, তাছাড়া বিভিন্ন ধরনের তোমাদের জেনারেল নলেজ, জেনারেল টপিকস ডিসকাশন ও তার সাথে কোশ্চেন সেট। ঠিক আছে, তোমরা যারা প্রথম আজকে আমার এই ভিডিওটি দেখছো বা এই চ্যানেলে ভিডিও দেখছো, তাদের উদ্দেশ্যে আমি আমার পরিচয় শেয়ার করছি। আমার নাম শুভেন্দু ঘোষ। আমি বিগত 3 বছর ধরে ইউপিএসসি সিএসসি প্রিপারেশনে রয়েছি। বর্তমানে প্রিপারেশনের পাশাপাশি আমি এই ইউটিউব চ্যানেলে কম্পিটিটিভ এক্সাম রিলেটেড বিভিন্ন ভিডিও পাবলিশ করে থাকি। আমার এই ভিডিও পাবলিশ করার উদ্দেশ্য বা আশা, আমার এই ভিডিওগুলি কম্পিটিটিভ এক্সাম ফিল্ডে থাকা বিভিন্ন ক্যান্ডিডেটস অর দ্য অ্যাসপিরিয়েন্টসদের প্রিপারেশনে ভিডিওগুলি সাহায্যকারী হয়ে উঠুক। ক্লিয়ার? ওকে, তাহলে পরে আমরা দেখে নিই আজকে 24শে ফেব্রুয়ারি 2025 হিন্দু নিউজপেপারে আমাদের এক্সাম রিলেটেড কি কি ইম্পর্টেন্ট আর্টিকেল আছে। ফার্স্ট আর্টিকেল, ট্রাম্প অ্যাটাকস USAID again over India grant amid doubts over dog charge। এই আর্টিকেলটা গত সপ্তাহ থেকে নিউজপেপারের হেডলাইন্সে রয়েছে। এই আর্টিকেলের সারাংশ যেটা বলেছে, আমেরিকার নতুন ইলেক্টেড প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, সে ইতিমধ্যে সেকেন্ড টার্মে তার কার্যকলাপ শুরু করেছে এবং সে যথেষ্ট তৎপরতার সাথে এবং তার নিজস্বতার সাথে কাজ করছে। তো ইউএস যেহেতু পৃথিবীর সব থেকে পুরনো ডেমোক্রেসি এবং তার সাথে পৃথিবীর সব থেকে শক্তিধর বা সব থেকে সে ওভারঅল ডেভেলপড একটা কান্ট্রি। তো ইউএস বিভিন্ন কান্ট্রিকে বিভিন্ন গ্র্যান্ট প্রদান করতো যাতে সেই সমস্ত কান্ট্রিগুলো তাদের সার্বিক উন্নয়ন করতে পারে। এর জন্য এই গ্র্যান্টগুলোকে একত্রিতকরণ করার জন্য, যেমন সাপোজ আফ্রিকান কান্ট্রি, এশিয়ান কান্ট্রি এবং অন্যান্য যে কান্ট্রিগুলোতে, কিছু কিছু ইউরোপিয়ান কান্ট্রিতেও যেত আমেরিকার গ্র্যান্টস, তো সেই গ্র্যান্টস গুলোকে একত্রিতকরণ মানে একটা চ্যানেলের মধ্যে দিয়ে সেই গ্র্যান্টস গুলোকে ছাড়ার জন্য 1961-এ ইউএসএ মানে ইউনাইটেড স্টেটে USAID বলে একটা এজেন্সি ক্রিয়েট করা হয়, যার ফুল ফর্ম হচ্ছে ইউনাইটেড স্টেট এজেন্সি ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট। এই এজেন্সির কাম ছিল যে সারা বিশ্বে আমেরিকার তরফ থেকে যে কান্ট্রিতে
গ্রান্টস যায় সেগুলোকে সবগুলোকে একটা চ্যানেলের মধ্যে দিয়ে তাদের হিসাব নিকেশ রাখা বা তাদেরকে প্রোভাইড করা। তো ভারতেও এর কিছু গ্র্যান্ট আসতো। এবার 2024-এ ইউনাইটেড স্টেটসের একটা নতুন একটা এজেন্সি এস্টাবলিশড হয়েছে, যেটার নাম হচ্ছে ডগ। এই ডগ লিড করছে কে? ডগ লিড করছে এলন মাস্ক। ঠিক আছে, ডগ লিড করছে এলন মাস্ক। তো ডগের ফুল ফর্ম হচ্ছে ডিপার্টমেন্ট অফ গভর্নমেন্ট এফিসিয়েন্সি। এর কাজ হচ্ছে আমেরিকার যে গভর্নমেন্টের যে স্পেন্ডিং, আমেরিকান গভর্নমেন্টের স্পেন্ডিংটাকে কাটছাট করে কম করা, অর্থাৎ ফালতু খরচা বা অপ্রয়োজনীয় খরচাগুলোকে যেটাকে কাট করা সম্ভব সেটাকে কেটে স্পেন্ডিংটাকে কমিয়ে আনা। এই ডগ এখন রিকমেন্ড করেছে যে ইউএসএআইডির মধ্যে দিয়ে পৃথিবীর বিভিন্ন দেশে আমেরিকার তরফ থেকে যে ফান্ড যায় বা যে সাহায্য প্রদান করা হয় সেগুলোকে কাট করার জন্য। তার মধ্যে ইউএস প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একটা অ্যালিগেশন লাগিয়েছে ইন্ডিয়ার উপরে। ইন্ডিয়াতে বেসিক কিছু ডেভেলপমেন্টাল প্রজেক্টের উপরে আমেরিকার এই ফান্ডকে কাজে লাগানো হতো, যেমন এগ্রিকালচার, ফুড সিকিউরিটি, ওয়াটার ম্যানেজমেন্ট, স্যানিটেশন ম্যানেজমেন্ট, হাইজিন, রিনিউয়েবল এনার্জি, ডিজাস্টার ম্যানেজমেন্ট, হেলথ, এই সমস্ত সেক্টরসে বিভিন্ন প্রজেক্টের উপরে ইউএসএআইডির ফান্ডকে কাজে লাগানো হতো। বাট পয়েন্টটা হচ্ছে ইউএস প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একটা অ্যালিগেশন মানে মিথ্যা বলা যেতে পারে, মিথ্যা অ্যালিগেশন লাগিয়েছে যে ভারতে ভোটারসদের যে মানে ভোটার টার্ন ওভারের জন্য আমেরিকা ইন্ডিয়াতে মানি অর্থাৎ ফান্ড প্রদান করেছে। বিষয়টা হচ্ছে যে আমাদের ভারতের যে ডেমোক্রেসি, সেই ডেমোক্রেসিতে একটা থার্ড পার্টির ইনভলভমেন্ট, যদিও সেটা সত্য নয় বা যেটার কোনো সত্যতা নেই। ইউএস এর ফান্ডটা বেসিক্যালি ব্যবহার করা হতো এগ্রিকালচার, ফুড, ওয়াটার, স্যানিটেশন, হাইজিন, রিনিউয়েবল এনার্জি, ডিজাস্টার ম্যানেজমেন্ট এবং হেলথের উপরে। বাট ইউএস প্রেসিডেন্টের মিথ্যা অ্যালিগেশন ইউএস এআইডির যে ফান্ড সেটা ব্যবহার করা বা তারা সেন্ড করত ভারতে ভোটিং টার্নওভারের জন্য বা ভোটার টার্নওভারের জন্য, অর্থাৎ ভোটিং পোলিং বুথে ভোটিং এর যে ইভেন্টটা সেই ইভেন্টটাকে আরো বেশি স্মুথ করার জন্য এবং যাতে ভোটার্সরা ভোটিং পোলিং বুথ পর্যন্ত যেন পৌঁছাতে পারে, অর্থাৎ ভোট দানে যেন অংশগ্রহণ করে, তার জন্য যে টোটাল যে ইনফ্রাস্ট্রাকচার রেডি করতে হবে তার একটা খরচা আছে। সেই পারপাসেই এখানে এই মানিটাকে ব্যবহার করতো বা তারা পাঠাতো। সে যে মানিটার অ্যামাউন্টটা উল্লেখ করেছে সেটা হচ্ছে 21 মিলিয়ন ইউএস ডলার। ঠিক আছে, এই অ্যালিগেশনের পরে আমাদের ফিনান্স মিনিস্ট্রি in the fiscal year 23 and 24 the USAID has committed approximately 97 million dollar this project compass। তো ফিনান্স মিনিস্ট্রি একটা রিপোর্ট দিয়ে এই স্টেটমেন্টটা দিয়েছে যে ইউএসএআইডি 2023 এবং 2024 অর্থবর্ষে 97 মিলিয়ন ডলার এই পারপাসে সে তার দেয়ার কমিটমেন্ট করেছিল। ঠিক আছে, এবার আসি আমরা হচ্ছে ইউএসএআইডির বেসিক ফ্যাক্টে। ইউএসএআইডি হচ্ছে একটা ইন্ডিপেন্ডেন্ট এজেন্সি ইউনাইটেড স্টেটসের, যেটা স্টাবলিশড হয়েছিল 1961 সালে। তখন প্রেসিডেন্ট ছিল জন এফ কেনেডি। জন এফ কেনেডির সময়ে ইউএস এর এই এজেন্সিটা তৈরি হয়েছিল। এই যে বেসিক পয়েন্ট বা বেসিক ফ্যাক্টগুলো এগুলো কিন্তু ইম্পর্টেন্ট, স্পেশালি তোমরা যারা 2025 এর প্রিলিমসে বসতে চলেছ। It was created to consolidate various foreign assistance program under one agency to administer civilian foreign aid and development assistance। তো মেনলি ফরেনে যে সমস্ত অ্যাসিস্ট্যান্ট বা এইড গুলোকে সেন্ড করা হতো সেইগুলোকে একটা ওয়ান লাইন চ্যানেলের মধ্যে দিয়ে পাস করানোর জন্য মেনলি এই
এজেন্সিটাকে ক্রিয়েট করা হয়েছিল। এই এজেন্সিটা যে ফান্ডিং রিসিভ করতো সেটা মেইনলি ইউএস এর যে ফেডারেল বাজেট সেখান থেকেই তারা পেত। ঠিক আছে, ওয়ার্ল্ডের যে টপ যে কান্ট্রিজ গুলো রয়েছে ইউএসএআইডির গ্র্যান্ট রিসিভ করতো, তাদের মধ্যে ইউক্রেন, ইথিওপিয়া, জর্ডান, সোমালিয়া, এগুলো হচ্ছে মানে ফার্স্টের দিকে রয়েছে, এরা বেশি গ্র্যান্ট রিসিভ করতো। এবার বিষয় হচ্ছে যে আমাদেরকে দেখতে হবে, যেহেতু আমাদের ইন্ডিয়াতে এই ফান্ডটা আসতো, এই ফান্ডটা আমাদের ইন্ডিয়ার ডেভেলপমেন্টে কাজে আসতো, এই ফান্ডটা বন্ধ করে দেওয়ার কারণে আমাদের ইন্ডিয়াতে কি ধরনের ইম্প্যাক্ট পড়তে পারে। তার পাশাপাশি ইউএস প্রেসিডেন্ট যে মিথ্যা অ্যালিগেশন যেটা ইন্ডিয়ার উপরে লাগাচ্ছে, যে ইন্ডিয়ার ভোটিং টার্ন ওভারের জন্য এই ফান্ডটাকে ব্যবহার করা হতো বা ফান্ডটাকে প্রদান করা হতো, সেই যে মিথ্যা অ্যালিগেশন যেটা আমাদের ডোমেস্টিক যে পলিটিক্যাল সিচুয়েশন সেটাকে ডিস্টার্ব করতে পারে। এই যে দুটো বিষয়, এই দুটো বিষয়কে আমাদের মাল্টি ডাইমেনশনাল অ্যাসপেক্ট থেকে আমাদেরকে দেখতে হবে। তো ফার্স্ট হচ্ছে সাবস্টেন্সিয়াল ফিনান্সিয়াল কমিটমেন্ট। তো ইউএসএআইডি আমাদেরকে যে ফান্ডটা প্রোভাইড করতো সেটা আমাদের ওভারঅল ডেভেলপমেন্টের জন্য একটা গুরুত্বপূর্ণ ছিল, এবং সেটা যদি বন্ধ করে দেওয়া হয় সেক্ষেত্রে দ্য ফান্ড ইজ ক্রুশিয়াল ফর ইমপ্রুভিং ইনফ্রাস্ট্রাকচার অ্যান্ড সার্ভিস in like area which can significantly impact on the socio-economic condition in India. তো এই ফান্ডটা বন্ধ করে দিলে সেটা ইন্ডিয়ার সোশিও ইকোনমিক ডেভেলপমেন্টে একটা ইম্প্যাক্ট আসতে পারে। নেক্সট হচ্ছে ফোকাস অন সোশ্যাল সেক্টর। তো এই ফান্ডটা মেনলি ব্যবহার করা হতো সোশ্যাল সেক্টরে, এগ্রিকালচার, ফুড সিকিউরিটি, হেলথ, বিভিন্ন সোশ্যাল সেক্টরের উপরে ব্যবহার করা হতো। পলিটিক্যাল কন্ট্রোভার্সি অ্যান্ড মিস ইনফরমেশন। বর্তমানে যে পলিটিক্যাল কন্ট্রোভার্সি আমি তোমাদেরকে পুরোটাই আগেই বললাম, যে মিস ইনফরমেশন বা পলিটিক্যাল কন্ট্রোভার্সি যেটা ক্রিয়েট হচ্ছে। ক্লিয়ারিফিকেশন অন ভোটার টার্ন আউট ফান্ডিং। দ্য ফিনান্স মিনিস্ট্রি রিপোর্ট ক্ল্যারিফাইজ দ্যাট নো ফান্ডস ওয়ার অ্যালোকেট ফর ভোটার টার্ন আউট ইনিশিয়েটিভ কাউন্টারিং ক্লেইমস মেড বাই দ্য প্রমিনেন্ট পলিটিক্যাল ফিগার্স। তো প্রমিনেন্ট পলিটিক্যাল যে ফিগার্স অর্থাৎ ডোনাল্ড ট্রাম্পের যে ক্লেইম সেটাকে কাউন্টার করে আমাদের ফিনান্স মিনিস্ট্রি রিপোর্ট পাবলিশ করেছে, যেখানে রিপোর্টের মধ্যে দিয়ে ক্লিয়ার করেছে যে ভোটার টার্ন আউটের জন্য ইন্ডিয়াতে ইউএসএআইডির কোনো ফান্ড আসতো না, বা ইউএসএআইডির কোনো ফান্ড ভোটার টার্ন আউটের জন্য ইউজ করা হতো না। লং টার্ম ডেভেলপমেন্ট গোলস, অর্থাৎ এই ইউএসএআইডি যে মেইন উদ্দেশ্য ছিল তৎকালীন সময়ে 1961 সালে, যে ওভারঅল সারা বিশ্বের প্রত্যেকটা কান্ট্রির একটা সাস্টেইনেবল অ্যান্ড ওভারঅল গ্রোথ বা ডেভেলপমেন্ট করা। ঠিক আছে, ইউএস ডিপার্টমেন্ট অফ গভর্নমেন্ট এফিসিয়েন্সি, ডগের ফুল ফর্ম, এটা বর্তমানে লিড করছে এলন মাস্ক। এর কাজ হচ্ছে ইউএস গভর্নমেন্টের বিভিন্ন যে অপ্রয়োজনীয় যে স্পেন্ডিং সেটাকে কাটছাট করা। তো এই আর্টিকেলের থেকে আমাদের আর যে বিষয়গুলো দেখা দরকার আছে, যেমন ইমপ্লিকেশন অফ ফরেন ইনফ্লুয়েন্স। তো ডোনাল্ড ট্রাম্প যে অ্যালিগেশন করছে যে ভারতের যে ইলেকশন প্রসেস অর্থাৎ ডেমোক্রেটিক যে প্রসেস, সেখানে থার্ড পার্টির ইনফ্লুয়েন্স রয়েছে, অর্থাৎ এটা আমাদের দেশের সার্বভৌমত্ব বা সোভারেনিটিকে হস্তক্ষেপ করছে, যেটা আমাদের ন্যাশনালিটির যে অনার সেটা কিন্তু রিডিউস করছে। নেক্সট হচ্ছে ইউএসএআইডি রোল ইন ইন্ডিয়া। অ্যাকচুয়াল ইউএসএআইডির রোল কি ছিল ইন্ডিয়াতে। পোটেনশিয়াল ইম্প্যাক্ট অন ইউএস ইন্ডিয়া রিলেশন। এই যে কন্ট্রোভার্সি সেটা ইউএস এবং ইন্ডিয়ার রিলেশনে কি ধরনের ইম্প্যাক্ট আনতে পারে। ইনভেস্টিগেশন অ্যান্ড ট্রান্সপারেন্সি। যদি এটা সত্য হয়ে থাকে বা যদি এটা মিথ্যা হয়ে থাকে সেক্ষেত্রে বিষয়টাকে ইনভেস্টিগেট করে এটা স্বচ্ছতা প্রকাশ করা। যদিও এই বিষয়ে ডোনাল্ড ট্রাম্পের কাছে আনসার চেয়ে পাঠানো হয়েছিল, সে কোনো রেসপন্স করেনি। সে বলেছে যে ইউএসএআইডির ফান্ডিং এর কোনো রিপোর্ট তাদের কাছে অ্যাভেলেবেল নেই, এবং তারা ইন্ডিয়ার হিন্দু যে পাবলিকেশন
নিউজ পাবলিকেশন তাদের কাছে আনসার দিতে বাধ্য নয় বা আনসার তারা দিতে চায় না। ইম্প্যাক্ট অন এক্সিস্টিং পার্টনারশিপ, অর্থাৎ বর্তমানে ইন্ডিয়া এবং ইউএস, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকার সাথে যে পার্টনারশিপ রয়েছে বা যে কোঅপারেশন এরিয়াগুলো রয়েছে, যে যে সেক্টরে ইন্ডিয়া এবং ইউএস বর্তমানে তাদের পার্টনারশিপ এক্সিস্ট করছে, তার উপরেও একটা ইম্প্যাক্ট আসতে পারে। এবং লাস্ট হচ্ছে পাবলিক পারসেপশন অ্যান্ড পলিটিক্যাল ন্যারেটিভস। তো এই যে মিস ইনফরমেশন, যেটা পলিটিক্যালি একটা ভুল একটা মেসেজ মানুষের মধ্যে দিতে পারে, যার কারণে মানুষের মধ্যে একটা ভুল পারসেপশন বা মনোভাব ক্রিয়েট হতে পারে, রাইট? ওকে, নেক্সট আর্টিকেল আমরা দেখব। নেক্সট আর্টিকেলে বলেছে হেলথ মিনিস্ট্রি ব্যান্স এক্সপোর্ট অফ ড্রাগ কন্টেইনিং ট্যাপেন্টেডল অ্যান্ড ক্যারিসোপ্রোডল। এই দুটো যে কেমিক্যাল এলিমেন্টস, এই দুটো যে ড্রাগস মানে দুটো একসঙ্গে কন্টেইন করছে, সেই সমস্ত ড্রাগস গুলোকে হেলথ মিনিস্ট্রি ব্যান করে দিয়েছে। টেপাডল ইজ অ্যান opioid medication that is used to treat moderate to severe pain. Carisoprodol is a muscle relaxant which work on the contrast in brain and spinal cord to relieve pain. Both tapentadol and carisoprodol is individually approved by the Central Drug Standard Control Organization in India. তো এই যে দুটো যে কেমিক্যাল কম্পোজিশন, এই দুটো কেমিক্যাল কম্পোজিশনকে ইন্ডিভিজুয়ালি, অর্থাৎ টেপান্ডলকে আলাদা ইউজের জন্য এবং ক্যারিসোপ্রোডলকে আলাদা ইউজের জন্য অ্যাপ্রুভ করা হয়েছিল, যেটাকে অ্যাপ্রুভ করেছিল সেন্ট্রাল ড্রাগ স্ট্যান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজেশন বা সিডিএসসিও। এই দুটোকে কম্বিনেশন করে ইউজ করার জন্য কিন্তু কোনো ধরনের অ্যাপ্রুভ বা কোনো লাইসেন্স কিন্তু প্রদান করা হয়নি। এই যে দুটো কেমিক্যাল কম্পোজিশন, এরা মেইনলি পেইন রিলিফের জন্য ইউজ করা হয়ে থাকে, যেটা আমাদের শরীরে ব্রেন এবং স্পাইনাল কর্ডস এর উপরে মেন এদের যে এফেক্টটা সেটা কাজ করে। স্পাইনাল কর্ড এবং ব্রেনের উপরে কাজ করে আমাদের শরীরের যে ব্যথা সেটাকে সেটাকে ট্রিট করে। তো বর্তমানে এই দুটো কেমিক্যাল কম্পোজিশনের মিশ্রণের দ্বারা তৈরি যে ড্রাগ, সেগুলোকে এক্সপোর্টে বাধা দিয়েছে। মেনলি এটা সাউথ আফ্রিকাতে এক্সপোর্ট করা হতো, ঠিক আছে? ওকে, নেক্সট আর্টিকেল কি বলেছে? আর্মি চিফ বিংস 5-day ফ্রান্স ভিজিট টু বোলস্টার মিলিটারি টাইজ। আমাদের আর্মি চিফ জেনারেল উপেন্দ্র দ্বিবেদী, সে ফ্রান্সে ভিজিট করছে। এক্ষেত্রে আমাদেরকে ফ্রান্সের কিছু বেসিক ফ্যাক্ট এবং ফ্রান্সের সাথে ইন্ডিয়ার যে ডিফেন্সে কি কি কোঅপারেটিভ এরিয়া আছে সেগুলোকে আমাদেরকে একটু জাস্ট দেখতে হবে। এর সাথে ব্রডলি ফ্রান্স এবং ইন্ডিয়ার যে রিলেশন সেটাকেও কিন্তু আমাদেরকে দেখতে হবে, সেটা আমাদের স্ট্যাটিক পার্টস এর মধ্যে পড়ছে। সুতরাং আমরা কারেন্ট অ্যাফেয়ার্সে জাস্ট এটার বেসিক কিছু ফ্যাক্টস গুলোকে বা বেসিক কিছু জিনিসকে আমরা বোঝার চেষ্টা করব। তো ফার্স্ট আমরা দেখব হচ্ছে ফ্রান্সের যে লোকেশন, ওয়ার্ল্ড ম্যাপে ফ্রান্সের লোকেশন। এই যে হোয়াইট কালারের যে ম্যাপের এরিয়াটা, সেটা হচ্ছে ফ্রান্স। ফ্রান্সের সাউথ পয়েন্টে রয়েছে কি? ফ্রান্সের সাউথ পয়েন্টে রয়েছে হচ্ছে মেডিটেরিয়ান সি। এই ফ্রান্সটা হচ্ছে টোটালি ইউরোপ মহাদেশের মধ্যে অবস্থিত একটি কান্ট্রি। এর নর্থে রয়েছে নর্দার্ন সি এবং ইস্টে রয়েছে আটলান্টিক ওশিয়ান্সের বে অফ বাইস্কে এবং ইংলিশ ক্যানেল কিন্তু ফ্রান্সের পাশ দিয়েই প্রবাহিত হয়েছে, ঠিক আছে? এই গেল আমাদের ফ্রান্সের যে স্ট্র্যাটেজিক লোকেশন সেটা। এবার আমরা নেক্সট দেখব ফ্রান্সের আর কিছু ইনফরমেশন, যেমন ইন্ডিয়া এবং ফ্রান্সের যে মিলিটারি এক্সারসাইজ, অর্থাৎ একত্রিত যে মিলিটারি এক্সারসাইজ সেগুলো। যেমন ফার্স্ট হচ্ছে বরুণা হচ্ছে ইন্ডিয়া এবং ফ্রান্সের দুটো দেশের মধ্যে একটা
মিলিটারি এক্সারসাইজ যেটা মেনলি নেভি কন্ডাক্ট করে, ডেটিং ব্যাক টু 1983, এটা 1983 সাল থেকে চলে আসছে। নেক্সট হচ্ছে গরুডা এয়ার এক্সারসাইজ। গরুডা মেনলি আমাদের এয়ারফোর্স এবং ফ্রান্সের এয়ারফোর্সরা তাদের যে জয়েন্ট মিলিটারি এক্সারসাইজ সেটা হচ্ছে গরুডা। থার্ড হচ্ছে শক্তি। শক্তি হচ্ছে ইন্ডিয়ান আর্মি এবং ফ্রান্সের আর্মির যে মিলিটারি এক্সারসাইজ সেটা হচ্ছে শক্তি। ইন্ডিয়া অ্যান্ড ফ্রান্স এন্টার্ড ইনটু স্ট্র্যাটেজিক পার্টনারশিপ ইন 1998। ইন্ডিয়া এবং ফ্রান্স স্ট্র্যাটেজিক পার্টনারশিপ শুরু করেছে 1998 সাল থেকে। এক্ষেত্রে ইন্ডিয়া এবং ফ্রান্সের যে স্ট্র্যাটেজিক পার্টনারশিপের যে কোঅপারেটিভ এরিয়াগুলো রয়েছে সেগুলো হচ্ছে ডিফেন্স এবং সিকিউরিটি, স্পেস কোঅপারেশন অ্যান্ড সিভিল নিউক্লিয়ার কোঅপারেশন। নেক্সট হচ্ছে প্রেসিডেন্ট ম্যাক্রন ভিজিট টু ইন্ডিয়া অ্যাজ চিফ গেস্ট অফ রিপাবলিক ডে অফ 2024। 2024 রিপাবলিক ডে চিফ গেস্ট হিসাবে ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাক্রন ভিজিট করেছিল ইন্ডিয়াতে। France was the first P5 country to support Indian membership in the UNSC and the reform of the United Nations. ইউনাইটেড নেশন সিকিউরিটি কাউন্সিলের যে 5টা পার্মানেন্ট মেম্বার, তার মধ্যে ফ্রান্স ছিল একমাত্র যে ভারতকে সাপোর্ট করেছিল ইউএনএসসির মেম্বারশিপ পাওয়ার জন্য। তারপরে হচ্ছে দ্য ফ্রান্স রেভলিউশন অফ 1789। ফ্রান্সের যে রেভলিউশন হয়েছিল, এগুলো কিন্তু পুরো শর্ট ইনফরমেশন, এগুলো কিন্তু তোমার যে কোনো এক্সামে আসতে পারে, যে কোনো এক্সামে কিন্তু আসতে পারে। ফ্রান্সের রেভলিউশন হয়েছিল 1789 সালে। ফ্রান্সের ক্যাপিটাল এবং লার্জেস্ট সিটি হচ্ছে প্যারিস। ফ্রান্সের অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ হচ্ছে ফ্রান্স ল্যাঙ্গুয়েজ এবং কারেন্সি হচ্ছে ইউরো। ফ্রান্সে ইউরো চালু হয়েছে 2002 সাল থেকে। সরি, এখানে এটা 2022 টাইপ হয়েছে, এটা 2002 হবে। ওকে, নেক্সট ইন্ডিয়া অ্যান্ড ফ্রান্স রিলেশন। ইন্ডিয়া এবং ফ্রান্স রিলেশনের স্ট্যাটিক পার্ট তোমরা যদি কমপ্লিট করতে চাও, সেক্ষেত্রে তোমরা এই চ্যানেলে স্ট্যাটিক পার্টের ভিডিও পাবে ইন্ডিয়া এবং ফ্রান্সের রিলেশনের। এই ভিডিওতে স্ট্যাটিক পার্টটা কমপ্লিট করাতে গেলে ভিডিওটি প্রথমত অনেক বড় হবে, আর কারেন্ট অ্যাফেয়ার্সে আমরা শুধুমাত্র কারেন্ট অ্যাফেয়ার্সের যে বিষয়গুলো এবং তার সাথে রিলেটেড স্ট্যাটিক্স পার্টগুলোই দেখি। ইন্ডিয়া এবং ফ্রান্সের রিলেশনের স্ট্যাটিক পার্টটা কিন্তু অনেক বড়। এক্ষেত্রে আমাদেরকে যে যে পয়েন্টগুলো দেখতে হবে সেগুলো আমি তোমাদেরকে তুলে দিচ্ছি, এগুলো তোমরা নিজেরা দেখে নিতে পারো। যেমন ফার্স্ট আমাদেরকে দেখতে হবে হোয়াট ইজ দ্য হিস্ট্রি অফ ইন্ডিয়া অ্যান্ড ফ্রান্স রিলেশন। ইন্ডিয়া এবং ফ্রান্স রিলেশনের যে হিস্ট্রি। নেক্সট হচ্ছে হোয়াট আর দ্য এরিয়া অফ কোঅপারেশন বিটুইন ইন্ডিয়া অ্যান্ড ফ্রান্স। ইন্ডিয়া এবং ফ্রান্সের যে কোঅপারেশন এরিয়া, অর্থাৎ ইন্ডিয়া এবং ফ্রান্স মিলিতভাবে কোন কোন এরিয়ার উপরে কাজ করছে, সেগুলোকে আমাদেরকে দেখতে হবে। থার্ড, হোয়াট ইজ দ্য সিগনিফিকেন্স অফ ইন্ডিয়া অ্যান্ড ফ্রান্স রিলেশন। ইন্ডিয়া এবং ফ্রান্স রিলেশনের গুরুত্ব কি আছে, ইন্ডিয়ার প্রসপেক্টে গুরুত্ব কি আছে এবং ফ্রান্সের প্রসপেক্টে গুরুত্ব কি আছে। হোয়াট আর দ্য চ্যালেঞ্জ ইন ইন্ডিয়া অ্যান্ড ফ্রান্স রিলেশনশিপ। ইন্ডিয়া এবং ফ্রান্সের রিলেশনশিপের চ্যালেঞ্জ কি কি আছে, বা কোন কোন প্রতিবন্ধকতা বা কোন কোন প্রতিকূল পরিস্থিতি বা প্রতিকূল অবস্থা আছে। হোয়াট শুড বি দ্য ওয়ে ফরওয়ার্ড। ফ্রান্স এবং ইন্ডিয়ার রিলেশনটাকে ইন ফিউচার আরো বেটার করার জন্য বা এফিসিয়েন্ট করার জন্য ওয়ে ফরওয়ার্ড কি কি আছে, রাইট? ওকে, নেক্সট আর্টিকেল যেটা হচ্ছে আমাদের এডিটোরিয়াল পেজ থেকে নেওয়া হয়েছে। এই আর্টিকেলটা ইকোনমিক্স রিলেটেড, সুতরাং এই আর্টিকেলটা খুব ভালো করে আমাদেরকে বুঝতে হবে। এখানে হেডিংসে যেটা বলা আছে, নেসেসারি ইনফিউশন, the RBI long-term currency swap was likely forced by financial volatility. The Reserve Bank of India recently decision to inject an additional 10 billion US dollar into the financial system through the dollar rupee swap auction. অর্থাৎ এখানে ভারতের রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া
রুপি এবং ডলারের একটা সোয়াপ অকশন করতে চলেছে। এর কিছু নির্দিষ্ট উদ্দেশ্য আছে, কি উদ্দেশ্য সেটা আমি তোমাদেরকে বোঝাচ্ছি। আগে জাস্ট এর যে সংক্ষেপে নিউজটা সম্পর্কে একটু বুঝে নাও। সোয়াপ অ্যাকশন হচ্ছে মেনলি এটাকে এক্সচেঞ্জ করা, এটা হচ্ছে এক্সচেঞ্জ করা, ঠিক আছে। ইজ দ্য টাইমলি মেজার এইম টু অ্যাড্রেসিং লং টার্ম লিকুইডিটি কনসার্ন অ্যামং ডোমেস্টিক লেন্ডার্স। তো এর যে মেন উদ্দেশ্য সেটা হচ্ছে অ্যাড্রেসিং লং টার্ম লিকুইডিটি কনসার্ন অ্যামং দ্য ডোমেস্টিক লেন্ডার্স, অর্থাৎ ডোমেস্টিক যে সমস্ত লেন্ডার্সরা আছে তাদের কাছে লিকুইডিটি, মানি লিকুইডিটি পৌঁছে দেওয়ার, বা সেটাকে মানি লিকুইডিটির যে সমস্যা সেটাকে অ্যাড্রেস করাই হচ্ছে এর মেন উদ্দেশ্য। দিস কনসার্ন স্টেম ফ্রম আ ফ্লাইট অফ ফরেন ক্যাপিটাল ফ্রম ইন্ডিয়ান স্টক মার্কেট as investors seek better returns in the United States amid President Donald Trump's proposed corporate tax cut and ongoing tariffs war. তো যাই হোক, আমি তোমাদেরকে এটা বুঝিয়ে দিচ্ছি, আমি তোমাদেরকে এটা বুঝতে সাহায্য করছি। দেখো, এখানে মেন যে বিষয়টা এখান থেকে যেটা বোঝার সেটা হচ্ছে যে মানি সোয়াপ। মানি সোয়াপটা কি জিনিস? মানি সোয়াপটা হচ্ছে RBI aims to manage liquidity, stability, the rupee, and reduce forex market volatility through the US and INR swap arrangement. তো এক্ষেত্রে মেনলি হচ্ছে ইন্ডিয়ান মানি যেটা INR, তার যে লিকুইডিটি এবং স্ট্যাবিলিটি, আমরা রিসেন্টলি কি দেখতে পাচ্ছি, ইন্ডিয়ান মানির যে ভ্যালু সেটা কিন্তু ইন রেসপেক্ট অফ গ্লোবাল মার্কেট অর শেয়ার মার্কেট সেটা কিন্তু ভ্যালু রিডিউস হচ্ছে, ইন্ডিয়ান মানির ভ্যালু রিডিউস হচ্ছে। যেমন আগে 2020-তে $1 ইকুয়াল টু 75 ইন্ডিয়ান রুপি ছিল, এখন আজকে 2025-এ দাঁড়িয়ে সম্ভবত এটা $1 ইকুয়াল টু 83 পয়েন্ট সামথিং চেঞ্জ ইন্ডিয়ান মানি, ঠিক আছে। তো এক্ষেত্রে মেন বিষয়টা হচ্ছে একটা সিম্পল থিওরির মধ্যে দিয়ে আমরা যদি বুঝি তাহলে হচ্ছে প্রোডাকশন অ্যাভেলেবিলিটি যদি মার্কেটে বেশি হয় সেক্ষেত্রে আমাদের কি হয়, প্রাইস রিডিউস হয়। প্রোডাকশন অ্যাভেলেবিলিটি বেশি থাকলে মার্কেটে প্রাইস রিডিউস হবে। প্রোডাকশন অ্যাভেলেবিলিটি যদি লো হয় সেক্ষেত্রে প্রাইস ইনক্রিজ হবে, রাইট? ওকে, এটা তোমরা বুঝতে পেরেছো। আচ্ছা, নেক্সট এবার যে বিষয়টা হচ্ছে ভারতের যে মুদ্রা INR সেটা US ডলার্সের রেসপেক্টে তার যে মূল্য সেটা কমে আসছে। এটা কিন্তু শুধুমাত্র ভারতের সমস্যা নয়, এটা গ্লোবালি সমস্ত দেশেরই সমস্যা। এটা যেমন চায়না, জাপান এবং অন্যান্য কান্ট্রি, তাদের যে মানি সেটাও কিন্তু US ডলারের রেসপেক্টে কমে আসছে। এর পিছনে নির্দিষ্ট কিছু কারণ আছে। ফার্স্ট আমরা বুঝে নিই সিম্পলি ভাবে মানি সোয়াপটা কি জিনিস। মানি সোয়াপটা হচ্ছে, দেখো, যখন এই থিওরি অনুসারে মার্কেটে যখন US ডলারের অ্যাভেলেবিলিটি যখন বেড়ে যাবে তখন US ডলারের যে মূল্য সেটা কমে যাবে। মার্কেটে যখন US ডলারের অ্যাভেলেবিলিটি যখন বেড়ে যাবে তখন প্রাইস কম হবে। মার্কেটে যখন US ডলারের অ্যাভেলেবিলিটি যখন কমে যাবে তখন তার প্রাইস কিন্তু হাই হবে। তো 2022-এর থেকে US এর যে সেন্ট্রাল ব্যাংক সেটা US ডলারের যে মার্কেটে US ডলার যে ছাড়ার যে বিষয়টা সেটা কমিয়ে দিয়েছে, যে কারণের জন্য কিন্তু US ডলারের যে মূল্যটা সেটা বেড়ে যাচ্ছে। এর পিছনে কিছু সিকোয়েন্স অনুযায়ী কিছু ঘটনা আছে। আমরা জানি যে প্রত্যেকটা দেশের যে আন্তঃরাষ্ট্রীয় যে বাণিজ্য সেটা কিন্তু US ডলারের মধ্যে দিয়ে করা হয়ে থাকে। যেমন আমি ফরেনের থেকে, শুধুমাত্র US না, যে কোনো অন্যান্য যে কোনো কান্ট্রির থেকে যদি আমরা
কোনো জিনিস ইম্পোর্ট করতে চাই সেক্ষেত্রে আমাদের কিন্তু পেমেন্ট ইউএস ডলারে করতে হবে। যদি আমরা তাদের থেকে কোনো জিনিস এক্সপোর্ট করি, মানে তাদের কাছে যদি আমরা কোনো জিনিস এক্সপোর্ট করি সেক্ষেত্রে তারা আমাদের কিন্তু ইউএস ডলারে পেমেন্ট করবে। এটা হচ্ছে ইউএস ডলারের একটা গুরুত্ব পয়েন্ট বলা যেতে পারে, রাইট? তো এবার বিষয় হচ্ছে যে এছাড়াও আমাদের পিপলসরা ইউএস ডলারকে বাই করে থাকে। কেন বাই করে থাকে? ফার্স্ট কারণ হচ্ছে যে কেউ যদি ফরেনে পড়াশুনো করে সেক্ষেত্রে তার ফরেনের যে ফিস, সেই ফিস ভরার জন্য তাকে কি করতে হবে, আমাদের ইন্ডিয়ান মানি দিয়ে রিজার্ভ ব্যাংকের থেকে অথবা ফরেক্স ডিলারের কাছ থেকে আমাদেরকে ইউএস ডলার কিনতে হবে, সেই ইউএস ডলার আমাদেরকে সেন্ড করতে হবে। নেক্সট হচ্ছে আমাদের মধ্যে কেউ ভ্যাকেশনে যেতে চাই ফরেনে, ইউএসএ তে যেতে চাই বা অন্যান্য যে কোনো দেশে যেতে চাই, সেক্ষেত্রে তাকে ইন্ডিয়ান মানি দিয়ে ইউএস ডলার কিনতে হবে, সেই ইউএস ডলার নিয়ে গিয়ে তাদেরকে সেখানে খরচা করতে হবে। তারপরে মনে করো ইম্পোর্ট যদি কেউ আমরা কোনো কিছু যদি করতে চাই, ট্রেডিং পারপাসে হোক বা পার্সোনাল ইউজের জন্য হোক, যেমন আমি যদি একটা গাড়ি কিনতে চাই, ফরেন মেড যদি একটা গাড়ি ফরেনের থেকে আমি ইম্পোর্ট করতে চাই, সেক্ষেত্রে আমাকে ফার্স্ট কি করতে হবে, ইন্ডিয়ান মানি দিয়ে সেই গাড়ির দাম যা হবে সেটা সাপোজ যদি $20,000 হয়, তাহলে পরে আমাকে ইন্ডিয়ান মানি দিয়ে $20,000কে কিনতে হবে। তারপরে সেই $20,000 দিয়ে আমাকে সেটা পেমেন্ট করতে হবে। এছাড়া আর একটা বিষয় হচ্ছে যেখানে আমাদের দেশে যে সমস্ত ফরেন ইনভেস্টাররা আছে তারা যদি তাদের ইনভেস্টকে উইথড্র করে নেয়, সেক্ষেত্রে আমাদেরকে যে পেমেন্ট তাদেরকে ব্যাক করতে হবে, তাদেরকে ফিরিয়ে দিতে হবে, সেটা তাদেরকে ডলারে ফিরিয়ে দিতে হবে। সাপোজ আমেরিকার কোন একজন পার্সন সে ইন্ডিয়াতে কিছু ইনভেস্ট করেছে, সে যখন তার ইনভেস্টটা ইন্ডিয়ার থেকে উইথড্র করবে, উইথড্র করে সে ইউএসএ তে ফিরে যাবে, তখন তাকে ইউএস ডলারে পেমেন্ট করতে হবে, রাইট? এই কারণের জন্য আমাদের কাছে কিছু ইউএস ডলার স্টক করা থাকে, যেই ইউএস ডলার রিজার্ভ ব্যাংক এক্সচেঞ্জ করে দেয় এবং রিজার্ভ ব্যাংকের লাইসেন্স হোল্ডার বিভিন্ন ফরেক্স ডিলাররা আছে, তারা ইন্ডিয়ান মানি দিয়ে রিজার্ভ ব্যাংকের থেকে ইউএস ডলারকে কিনে রাখে এবং তাদের কাছে গেলে আমরা এই পারপাসে আমরা মানি এক্সচেঞ্জ করতে পারবো। ঠিক আছে? 2022-এ আরবিআই 5 বিলিয়ন ইউএস ডলারকে সেল করেছিল 37,000 কোটি টাকা দিয়ে, যখন একটা ইউএস ডলারের ভ্যালু ছিল 75 ভারতীয় মুদ্রার 75 টাকা। 2023-এ আরবিআই সেই 5 বিলিয়ন ইউএস ডলারকে আবার রিভার্স করে কিনে নেয়, ফার্স্ট সেল করে তারপরে আবার বাই করে নেয় 40,000 কারোর ইন্ডিয়ান রুপি দিয়ে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি সিধা আমাদের 3,000 কোটি টাকা আমাদের লস, তাই তো? রাইট, 3,000 কোটি টাকা লস। এক্ষেত্রে গভর্নমেন্টের মেন যে টার্গেট, যেমন মনে করো সাপোজ আমাদের যদি কোনো একটা আনাজপাতি পেঁয়াজের দাম যদি বেড়ে যায়, সেক্ষেত্রে গভর্নমেন্ট কি করবে, গভর্নমেন্ট পেঁয়াজকে ইম্পোর্ট করবে, বেশি টাকা দিয়ে ইম্পোর্ট করবে, কিন্তু মার্কেটে একটা প্রাইস সেট করে দেবে, একটা রিজনেবল প্রাইস সেট করবে, যেই প্রাইসে ভারতের সোসাইটির প্রত্যেকটা মানুষ কিনতে পারে। এক্ষেত্রে গভর্নমেন্ট কিন্তু তার লস বা লাভ কিন্তু দেখে না, এক্ষেত্রে তার মেন উদ্দেশ্য থাকে বাজারের যে মুদ্রাস্ফীতি বা দ্রব্যমূল্য সেটাকে নিয়ন্ত্রণ করা। ঠিক এই কারণের জন্যই মানি সোয়াইপ করা হয়ে থাকে। মানি সোয়াইপ কিছুই না, মানি সোয়াইপ হচ্ছে জাস্ট এ টু পি ওকে পড়ায় আবার ও টু পি একে পড়ায়। এর মেন কারণই হচ্ছে যখন তোমার দেশে ইউএস ডলারের যে কোয়ান্টিটি সেটা যখন তোমার কাছে যখন বেড়ে যাবে, তোমার কাছে রিজার্ভ যখন বেড়ে যাবে, তখন তোমার বাইরে অর্থাৎ মার্কেটে যখন ইউএস ডলারের যখন চাহিদা বাড়বে, মার্কেটে ইউএস ডলার যদি পার্টিকুলার রিজার্ভ ব্যাংকের কাছে যদি ইউএস ডলারের স্টোরেজ হয়ে যায়, ইউএস ডলার যদি রিজার্ভ হয়ে যায়, সেক্ষেত্রে মার্কেটে ইউএস ডলারের ডিমান্ড বাড়বে। ইউএস ডলার তো রিজার্ভ ব্যাংকের কাছে পড়ে রয়েছে, মার্কেটে ইউএস ডলারের ডিমান্ড বাড়বে, যখনই ডিমান্ড বাড়বে তখনই ইউএস ডলারের ভ্যালু বেড়ে যাবে।
তখন আরবিআই কি করবে, তখন আরবিআই মার্কেটে ইউএস ডলারকে ছাড়বে। ইউএস ডলারের এগেনস্টে আরবিআই কি করবে, ইউএস ডলারের এগেনস্টে আরবিআই ইন্ডিয়ান মানি দিয়ে ইউএস ডলারকে ছাড়বে। যেমন ভারতের বিভিন্ন ব্যাংক যেমন বরোদা ব্যাংক, এক্সিস ব্যাংক, বিভিন্ন ব্যাংকের কাছে যে ইউএস ডলার রিজার্ভ করা থাকে, তো রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া যদি বলে যে এই যে অকশন যদি মানে হেল্ড করতে যাই, অকশন যদি হেল্ড করতে চাই ইন্ডিয়ান মানি এবং ইউএস ডলারের, সেক্ষেত্রে বিভিন্ন ব্যাংকে ডাকা হবে। বিভিন্ন ব্যাংকের কাছে যে পরিমাণ ইউএস ডলার থাকবে সেটাকে নিয়ে ব্যাংকরা সেটাকে আরবিআই কে দিয়ে দেবে এবং আরবিআই তাদেরকে কি দেবে, সেই ব্যাংকগুলোকে তার এগেনস্টে ইন্ডিয়ান মানি দেবে। এর দ্বারা কি হবে, এর দ্বারা সেই ব্যাংকগুলোর কাছে ইন্ডিয়ান মানির একটা ফ্লুয়েন্সি বাড়বে, ইন্ডিয়ান মানির একটা লিকুইডিটি বাড়বে। ইন্ডিয়ান মানির যখনই লিকুইডিটি বাড়বে তখনই ইন্ডিয়ান মানি নিয়ে সেই ব্যাংকগুলো মার্কেটে বিভিন্ন লেন্ডার্সদেরকে লো ইন্টারেস্টে তারা লোন দিতে পারবে। মার্কেটে যখন লোন নিয়ে বিভিন্ন যে ইনভেস্টার বা বিভিন্ন যে প্রোডাকশন যারা করে, বিভিন্ন কোম্পানিজ বা বিভিন্ন ইনভেস্টার যারা আছে, তারা সেই পয়সা নিয়ে তারা কি করবে, তারা বিজনেস করবে বা তারা প্রোডাকশন ইনক্রিজ করবে। প্রোডাকশন ইনক্রিজ হলে ইন্ডিয়ার জিডিপি ইনক্রিজ হবে। এই মানি সুইপিং এটা টাইম টু টাইম করা হয়ে থাকে। একবার এটাকে কেনা হয়, যখন কেনা হয় তখন ইন্ডিয়ার মানির সাপ্লাই মার্কেটে বাড়ানো হয়। আবার যখন যে ইউএস ডলারকে যখন বিক্রি করা হয় বিভিন্ন ব্যাংক বা আন্তঃরাষ্ট্রীয় সংস্থাতে, যেমন জাপানের সেন্ট্রাল ব্যাংকের সাথে ইন্ডিয়ার এগ্রিমেন্ট আছে, যখন জাপানের প্রয়োজন হয় তখন জাপান আমাদের কাছ থেকে ইউএস ডলার কেনে, আবার যখন ইন্ডিয়ার প্রয়োজন হয় ইন্ডিয়া তখন জাপানের কাছ থেকে ইউএস ডলার কেনে। ঠিক আছে, তো এই হচ্ছে মানি সুইপিং এর মেন বিষয়। তো যেহেতু রিসেন্টলি ইউএস ডলারের যে মূল্য সেটা বেড়ে যাচ্ছে, সেটাকে দেখে ইন্ডিয়ার জিডিপি ইনক্রিজ করার জন্য মেনলি ইউএস ডলারকে রিজার্ভ ব্যাংক কিনে নেবে। 10 বিলিয়ন ইউএস ডলারকে কিনবে রিজার্ভ ব্যাংক, কিনে নিজের কাছে রাখবে। তার এগেনস্টে রিজার্ভ ব্যাংক বিভিন্ন ব্যাংকে ইন্ডিয়ান মানি সাপ্লাই করবে। যে পরিমাণ ইউএস ডলার বিভিন্ন ব্যাংকরা রিজার্ভ ব্যাংকে দেবে, সেই পরিমাণ ইন্ডিয়ান মানি সেই সমস্ত ব্যাংক পাবে। সেই সমস্ত ব্যাংক নিয়ে তারা ইন্টারেস্টে দেবে। ইন্টারেস্টে যখন মার্কেটে মানুষের কাছে টাকা আসবে তখন তারা বিভিন্ন প্রোডাকশনে লাগাবে, প্রোডাকশন ইনক্রিজ হবে, প্রোডাকশন ইনক্রিজ হলে জিডিপি ইনক্রিজ হবে, জিডিপি ইনক্রিজ হলে ইন্ডিয়ার ওভারঅল গ্রোথ আগে বাড়বে। রাইট? ওকে। তো এখন বর্তমানে মানুষের মধ্যে যে একখানা থিঙ্কিং, যেটা হচ্ছে ইউএস ডলারের এগেনস্টে যে ইন্ডিয়ান মানির যে ভ্যালু রিডিউস হচ্ছে, এটা অ্যাকচুয়ালি শুধুমাত্র ইন্ডিয়ার সমস্যা না, এটা সারা পৃথিবীতেই সমস্যাটা ক্রিয়েট হচ্ছে। এর পিছনে যে কারণ সেটা হচ্ছে 2020-তে কোভিডের সময়, সে সময় ইউএস গভর্নমেন্ট লো ইন্টারেস্টে প্রচুর পরিমাণে ইউএস ডলার, অর্থাৎ তাদের যে সিটিজেন তাদেরকে তারা লোন দিয়েছিল, ইউএস ডলার লোন দিয়েছিল। ঠিক আছে, অবভিয়াসলি আমাদের কান্ট্রিতে আমরা ইন্ডিয়ান কারেন্সিতে লোন প্রোভাইড করে থাকি ইন্ডিয়ান সিটিজেনদেরকে। তো ইউএস এর যে সিটিজেন তাদেরকে তারা তাদের ব্যাংকরা যদি লোন প্রোভাইড করে, সেক্ষেত্রে তারা ইউএস ডলারের লোন প্রোভাইড করবে। সেই লোন তারা প্রোভাইড করেছিল লো ইন্টারেস্ট রেটে। এই লো ইন্টারেস্ট রেটে লোন নিয়ে অনেকে ইন্ডিয়ার মার্কেটে তারা কি করেছিল, ইনভেস্ট করেছিল। তারা যখনই ফরেন ইনভেস্ট যখনই ইন্ডিয়াতে বেশি পরিমাণে আসলো, তারা ইন্ডিয়ার শেয়ারকে বাই করলো, ইন্ডিয়াতে ইনভেস্ট করলো। এতে ইন্ডিয়ার শেয়ার মার্কেট কিন্তু উপরের দিকে উঠেছিল। এই পরিস্থিতিতে যখন ইউএস এর মার্কেটে ইউএস ডলারের পরিমাণ বেড়ে গেল, তখন সেখানে দ্রব্যমূল্য বৃদ্ধি হওয়ার একটা বিষয় লক্ষ্য করা গেল। তারপরে 2022-এ সেন্ট্রাল ব্যাংক, ইউএস এর সেন্ট্রাল ব্যাংক, সে ডলার সাপ্লাইকে কমিয়ে দিল। ডলার সাপ্লাইকে কমিয়ে দেওয়ার সাথে সাথে ইন্ডিয়াতে যে সমস্ত ইনভেস্টররা ইনভেস্ট করে রেখেছিল, তারা তাদের মানি উইথড্র করে নিল, উইথড্র করতে শুরু করলো।
এর ফলে কি হলো, এর ফলে ইন্ডিয়ান শেয়ার মার্কেট নিচের দিকে নামতে শুরু করলো, তাদেরকে ডলারে প্রোভাইড করতে হচ্ছে। যে সমস্ত ইনভেস্টররা তারা তাদের উইথড্র তাদের তাদের তারা তাদের ইনভেস্টকে উইথড্র করে নিচ্ছে, তাদেরকে ব্যাক পেমেন্ট করতে হচ্ছে, ডলারে ব্যাক পেমেন্ট করতে হচ্ছে। ঠিক আছে, তো এতে কি হচ্ছে, এতে কিন্তু মার্কেটে ইউএস ডলারের একটা ডিমান্ড বাড়লো। ইউএস ডলারের ডিমান্ড বাড়ার কারণেই কিন্তু মেনলি ইউএস এর ডলারের যে ভ্যালু সেটা বৃদ্ধি পেয়েছে। ফর দিস ফরেন ইনভেস্টর উইথড্র, দে ইনভেস্ট অ্যান্ড রিটার্ন টু ইউএস, তারা ইউএস এ রিটার্ন করছে, which led to downfall the Indian share market, যেটা ইন্ডিয়ান শেয়ার মার্কেটকে ডাউন করছে। ঠিক আছে, দিস ইজ পসিবিলিটি টু বিকাম ইউএস ডলার মোর স্ট্রঙ্গার। তো বর্তমানে এখনো পর্যন্ত ইউএস ডলার যতটা বৃদ্ধি পেয়েছে বা তার ভ্যালু যতটা বৃদ্ধি পেয়েছে, ইন ফিউচার পসিবিলিটিস আছে যে এটা আরো খানিকটা স্ট্রঙ্গার হওয়ার ইন্ডিয়ান রুপির এগেনস্টে, বিকজ ইউএসএআইডি যেটা স্টপ করছে ট্রাম্পস গভর্নমেন্ট। তো এতে আমাদের কাছে কিছু পরিমাণ ইউএস ডলার ডিরেক্টলি আসতো, আমাদের রিজার্ভ ব্যাংকের কাছে ফরেক্স রিজার্ভ হিসাবে ইউএস ডলার সঞ্চিত থাকতো, যেটা বন্ধ হয়ে যাচ্ছে। এবং তার পাশাপাশি ইউএসএ থেকে বিভিন্ন ইউএসএ তে ভারতের থেকে বিভিন্ন কাজের জন্য যে পিপলসরা যারা ছিল, ইললিগাল ভিসা নিয়ে যারা ছিল সেখানে, তাদেরকে ভারতে পাঠিয়ে দেওয়া হচ্ছে। এক্ষেত্রে সে সমস্ত পিপলসরা তারা ইউএসএ তে কর্মরত অবস্থায় তারা যা আর্নিং করতো সেটাকে তারা ভারতে থাকা তাদের যে ফ্যামিলি, সেই ফ্যামিলিকে সেন্ড করতো, সেই ফ্যামিলিকে তারা ইউএস ডলারে সেন্ড করতো, যেটা আমাদের কাছে ফরেক্স রেমিটেন্স হিসাবে ফরেক্স রিজার্ভ থাকতো আমাদের কাছে। ঠিক আছে, ইউএসএ থেকে যদি তারা ডলারে ইন্ডিয়াতে মানি সেন্ড করে, তাদের ফ্যামিলিরা নিশ্চয়ই ডলারে নিয়ে ইন্ডিয়ান মার্কেটে চালাবে না, তারা সেই ডলারটাকে কনভার্ট করে ইন্ডিয়ান মানি নেবে এবং সেই ডলারটা আমাদের রিজার্ভ ব্যাংকের কাছে সঞ্চিত থাকবে। এই সঞ্চয়, যেটা কিন্তু ইন্ডিয়ার কাছে যত পরিমাণ ইউএস ডলার সঞ্চয় থাকবে, ইন্ডিয়ার যে পারচেসিং পাওয়ার, গ্লোবালি পারচেসিং পাওয়ার কিন্তু ততটা বেশি হবে। ঠিক আছে, তো এই বিষয়ের থেকে বেরিয়ে আসার যে একটা পয়েন্ট বা এই বিষয়ের যে ওয়ে ফরওয়ার্ড, সামনে এগিয়ে যাওয়ার, এই বিষয়কে কাটিয়ে বা এই সমস্যাকে কাটিয়ে সামনে এগিয়ে যাওয়ার যে রাস্তা, সেটা হচ্ছে ডি ডলারাইজেশন। ডি ডলারাইজেশন হচ্ছে কেমন, যেমন ইন্ডিয়া তার লোকালি বিভিন্ন কান্ট্রিজের সাথে ডিল করতে পারে যে আমরা লোকাল কান্ট্রি, আমাদের নিজস্ব কান্ট্রি যে কারেন্সি, সেই কারেন্সিতে আমরা বিজনেস করব। যেমন ইন্ডিয়া সাপোজ যদি চায়নার থেকে কোনো একটা প্রোডাক্ট কিনলো 100-200 কোটি টাকার, সেটা তারা চাইনিজ যে কারেন্সি সেটাতে ইন্ডিয়া বাই করতে পারে। আবার চায়না যদি ইন্ডিয়ার থেকে কোনো জিনিসকে ইম্পোর্ট করতে চায়, সেক্ষেত্রে তারা ইন্ডিয়ান মানিতে তারা সেই ট্রেডটা করতে পারে। এক্ষেত্রে সমস্যা হচ্ছে, কিছু ক্ষেত্রে আমাদের কাছে চাইনিজ যে কারেন্সি সেটার স্টোরেজ বেশি বেড়ে যেতে পারে, আবার চায়নার কাছে ইন্ডিয়ার যে মানি সেটার স্টোরেজটা বেড়ে যেতে পারে, যেটা কিন্তু শুধুমাত্র ইন্ডিয়া এবং চায়নার ট্রেডের জন্যই কাজে লাগবে। সাপোজ চায়না যদি ইন্ডিয়া ছাড়া অন্য কোনো দেশের সাথে ট্রেড করতে যায়, তারা কিন্তু ইন্ডিয়ান মানি দিয়ে সে দেশের সাথে ট্রেড করতে পারবে না। বা ইন্ডিয়া যদি অন্য কোনো দেশের সাথে ট্রেড করতে চায়, সেক্ষেত্রে তারা কিন্তু চাইনিজ মানি দিয়ে বা চায়নার যে কারেন্সি সেটা দিয়ে কিন্তু তারা অন্য দেশের সাথে ট্রেড করতে পারবে না। এই হচ্ছে এই ডিল ডলারাইজেশনের একটা মেইন সমস্যা। এটাকে আগে কিভাবে মানে আরো সিম্পলিফাই করা যায় সেটা আমাদেরকে দেখতে হবে। এই যে বিষয়টা বা এই যে প্রসেসটা, এই প্রসেসটা অ্যাকচুয়ালি এটা 2022 থেকে ব্রিক্সের যে সমস্ত কান্ট্রিজ গুলো রয়েছে তারা নিজেদের মধ্যে করছে। এই বিষয়টা ডোনাল্ড ট্রাম্প যখনই এই বিষয়টা ডোনাল্ড ট্রাম্পের কাছে জানকারি পৌঁছায়, তখনই ডোনাল্ড ট্রাম্প 2024 ইলেকশন জেতার পরেই তারা ডোনাল্ড ট্রাম্প এই ব্রিক্স কান্ট্রিগুলোকে থ্রেট করেছিল যে তোমরা যদি আমেরিকান মানির ভ্যালু যদি কমাতে চাও, সেক্ষেত্রে আমি তোমাদের উপরে এক্সট্রা ট্যারিফস লাগাবো। ঠিক আছে, তো এই ছিল আজকের নিউজ পেপার অ্যানালিসিসের ভিডিও,
ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে, তোমরা যারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে, ইকোনমিক্সের যে আর্টিকেলসটা ডিসকাশন করলাম, এটা একটু বোঝানোর একটু টাফ আর্টিকেল, একটা কনসেপচুয়াল বিষয়। ইকোনমিক্সের সাবজেক্ট, কনসেপচুয়াল সাবজেক্ট, বোঝানোর এবং বোঝার দুটোরই একটা রেশিও মেনটেন করতে হয়। আমি তোমাদেরকে ভেঙে ভেঙে ছোট ছোট ভাবে বললাম। যারা তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে, আমি আশা করছি যে তোমরা মোস্ট অফ 90% তোমরা আর্টিকেল ডিসকাশন থেকে তোমরা বুঝতে পেরেছো। যদি তোমাদের নিউজ পেপার ডিসকাশনের ভিডিওটি ভালো লেগে থাকে, তোমরা ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, যাতে ইন ফিউচার আরো এফিশিয়েন্টলি এবং আরো ভালো বা এরকম ধরনের নিউজ পেপার অ্যানালিসিস তোমরা পেতে পারো এই চ্যানেলের থেকে। থ্যাংক ইউ সো মাচ পুরো ভিডিওটি দেখার জন্য। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।